জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, ডাব্লিউপি কনস্টেবল 2025কে ফোকাস করে যে আমাদের মিশন পুলিশ বেঞ্চ লঞ্চ হয়েছে, তার আজকে ভূগোলের কিন্তু প্রথম বা 1 নম্বর ক্লাস কিন্তু আমাদের। তো এর আগে আমরা অলরেডি কিন্তু তোমাদের সিলেবাস সম্পর্কে বিস্তারিতভাবে ভিডিও দিয়েছি। সেই ভিডিওটি যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তো দেখো, আজকের যে ভূগোলের প্রথম ক্লাস, সেই ক্লাসটির নাম কি? ভারতের ভৌগোলিক পরিচিতি। কি বললাম? ক্লাসটির নাম কি? ভারতের ভৌগোলিক পরিচিতি। তো ভারতের ভৌগোলিক পরিচিতি থেকে আজকে আমরা ফুল কনসেপচুয়াল ক্লাস করব, প্লাস সঙ্গে কি রয়েছে, এই যে ক্লাসটি করব তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা দেখব। ঠিক আছে? তো দেখো, এখানে আমাদের পৃথিবীর ম্যাপ রয়েছে, ইন্ডিয়ান ম্যাপ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ম্যাপ রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভারতের ভৌগোলিক পরিচিতি আমাদের ক্লাস। তো আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, ভারতের ভৌগোলিক পরিচিতি। দেখো, ভারতের ভৌগোলিক পরিচিতির মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ভারতের অবস্থান। ভারতের অবস্থান। দেখো, এখানে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে বা পৃথিবীর মানচিত্র রয়েছে। এই পৃথিবীর মানচিত্রের মধ্যে আমাদের কোথায় ভারতবর্ষ রয়েছে সেটা দেখতে হবে। তো দেখো, আমরা যদি এটাকে মাঝ বরাবর কেটে দেই বা মাঝ বরাবর ভাগ করি, তাহলে দেখব যে ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে। কারণ এটা পূর্ব দিক, এটা আমাদের পশ্চিম দিক, এটা আমাদের উত্তর দিক, আর এটা আমাদের কি দিক? দক্ষিণ দিক। বোঝা গেল? তো আমরা এখানকার যে পয়েন্টগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সেগুলো দেখে নিই। দেখো, এখানে লেখাই রয়েছে ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। নেক্সট দেখো, লাইন কি রয়েছে? ভারত পৃথিবীর মোট স্থলভাগের 2.21% স্থান জুড়ে রয়েছে। কিন্তু স্থান জুড়ে রয়েছে, এটা জুড়ে হবে। ঠিক আছে? স্থান জুড়ে রয়েছে, তার মানে সমগ্র যদি আমরা পৃথিবীটাকে দেখি, তাহলে তার যে স্থলভাগটা রয়েছে তার মাত্র 2.21% কিন্তু ভারতের মধ্যে রয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো, পৃথিবীর মোট জনসংখ্যার 17.5% ভারতবর্ষে অবস্থান করে। যদি আমরা টোটাল দেখলাম যে 2.21% শুধু ভারতবর্ষের মধ্যে স্থলভাগ আমরা রেখেছি, কিন্তু আমরা যদি দেখি জনসংখ্যার মধ্যে 17.5% কিন্তু রয়েছে ভারতবর্ষের মধ্যে। এটা যদি আমরা দেখি 2011 সালের সেন্সাস অনুযায়ী, মানে জনগণনা অনুযায়ী, 2011 সালের জনগণনার পর কিন্তু আমাদের আর কোনো জনগণনা হয়নি। কারণ 10 বছর অন্তর আমরা দেখি যে জনগণনা হয়। এবার 2011 সালে জনগণনা হয়েছিল, তারপরে 10 বছর মানে কি 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে 2021 সালে যে জনগণনাটা সেটা পোস্টপোন হয়ে যায়, মানে স্থগিত হয়ে যায়। তো যার ফলে আমরা দেখব যে 2011 সালের যে জনগণনাটা, লাস্ট জনগণনাটা, এটাই আমাদের এখনও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য। এরপরে দেখো, ভারতের মোট জনসংখ্যা কত রয়েছে? 121 কোটি, যেটা 2011 সালের জনগণনা অনুযায়ী কিন্তু। এরপরে দেখো কি রয়েছে, পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ হলো ভারতবর্ষ। আমরা যদি পৃথিবীর মধ্যে দেখি, এখানে পৃথিবীর মধ্যে দেখি সপ্তম বৃহত্তম দেশ হলো ভারতবর্ষ। আর আমরা যদি সবথেকে বড় দেশ দেখি, তাহলে হয়ে যাবে রাশিয়া কিন্তু সবথেকে বড় দেশ। দেখো, প্রথম কে রয়েছে? প্রথম রয়েছে রাশিয়া। সেকেন্ডে কে রয়েছে? সেকেন্ডে রয়েছে কানাডা। এরপরে দেখো, চীন রয়েছে 3য় নম্বর পজিশনে। চীন আমাদের ঠিক উত্তরে রয়েছে। এরপরে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, মানে ইউনাইটেড স্টেট। এরপরে দেখো, ব্রাজিল রয়েছে এবং অস্ট্রেলিয়া রয়েছে। ব্রাজিল কোথায় রয়েছে? আমরা যদি দেখি দক্ষিণ আমেরিকায়, আর অস্ট্রেলিয়া হচ্ছে 6 নম্বর, আর আমরা হলাম 7 নম্বর পজিশনে। এরপরে নেক্সট দেখে নেই কি রয়েছে, ভারতের মোট আয়তন। দেখো, টোটাল ভারতের মোট আয়তন কত? ভারতের মোট আয়তন 32,87,283 কিন্তু বর্গ কিলোমিটার টোটাল ভারতের আয়তন। এরপরে যদি আমরা দেখি ভারতের উত্তর থেকে দক্ষিণের বিস্তার, দেখো ভারতের এটা নর্থ
এটা হচ্ছে সাউথ, তাই তো? এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। এবার দেখো উত্তর থেকে দক্ষিণের বিস্তার বলছে, উত্তর থেকে দক্ষিণের বিস্তার 3214 কিমি। যদি আমরা মাইল হিসেব করি তাহলে 1997 মাইল। এরপরে যদি আমরা দেখি ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার, এর আগেটা দেখলাম উত্তর দক্ষিণে, এরপর আমরা দেখব পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার। আমরা যদি এখান থেকে এই পর্যন্ত দেখি 2933 কিমি মানে কিলোমিটার, আর মাইল হিসেবে যদি দেখি 1822 মাইল রয়েছে। ওকে, নেক্সট দেখো ভারতের উত্তরতম স্থান কি রয়েছে? কাশ্মীরের ইন্দ্রাকল, যেটা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। এটা হচ্ছে আমাদের উত্তরাকল, যার আমরা কি বললাম 37 ডিগ্রি 6 মিনিট কিন্তু উত্তর রয়েছে, ঠিক আছে। এরপরে দেখি ভারতের দক্ষিণতম স্থান, যেটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট বা পিকমিলিয়ান পয়েন্ট, যেটা রয়েছে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর। তো আমরা যদি দেখি এখানে আমাদের কি রয়েছে, নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে ইন্দ্রা পয়েন্ট, ঠিক আছে। ইন্দ্রা পয়েন্ট এই জায়গার মধ্যে রয়েছে, অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে আমাদের ইন্দ্রা পয়েন্ট রয়েছে। 6 ডিগ্রি কত মিনিট রয়েছে? 6 ডিগ্রি 45 মিনিট, 45 মিনিট উত্তর রয়েছে। এটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, মানে আমাদের শেষতম স্থান। ওকে, নেক্সট দেখো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কন্যাকুমারিকা অন্তরীপ, যেটা হচ্ছে তামিলনাড়ুর মধ্যে রয়েছে। তো আমরা যদি দেখি আমাদের শেষতম স্থান এই জায়গাটার মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? এই যে আমাদের দক্ষিণতম স্থলবিন্দু কন্যাকুমারী, এই জায়গাটার মধ্যে কিন্তু রয়েছে, তামিলনাড়ু রাজ্যের মধ্যে। বোঝা গেল? ওকে, চলো নেক্সট দেখো ভারতের পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবিথু, যেটা রয়েছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দাঘিমা। যদি আমরা দেখি এখানে কি রয়েছে, আমাদের কিবিথু রয়েছে, ঠিক আছে। এই কিবিথুই কিন্তু ভারতের প্রথম সূর্য উদিত হয়। ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদিত হয় সেটা হচ্ছে যদি আমরা দেখি অরুণাচল প্রদেশে। এরপরে দেখো ভারতের পশ্চিমতম স্থান গুজরাটের কচ্ছ, এটা চয়ছ হবে, ঠিক আছে। কচ্ছ অঞ্চলের গুহারমতি, যেটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দাঘিমার মধ্যে রয়েছে। তো এই জায়গার মধ্যে আমরা যদি দেখি কচ্ছ অঞ্চলটা রয়েছে, ঠিক আছে। আর কচ্ছ কথার অর্থ আমরা সকলে জানি যে জলাভূমি বলা হয়, গুজরাটে কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট দেখো ভারতের ল্যাটিটিউড মানে অক্ষাংশগত বিস্তৃতি যদি আমরা দেখি 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। এবং ভারতের এই যে আমরা যদি দেখি কি বললাম অক্ষাংশগত, তাহলে কি বলবো, এই যে এখানে রয়েছে কত বললাম 8 ডিগ্রি, এই জায়গায় রয়েছে 8 ডিগ্রি থেকে কত রয়েছে আমাদের 37 ডিগ্রি, এই যে 37 ডিগ্রি, ঠিক আছে। এটা গেল আমাদের অক্ষাংশগত। আর রয়েছে আমাদের দ্রাঘিমাংশগত, ঠিক আছে, মানে লংগিটিউড। এটার বিস্তৃতি কত আছে 97 ডিগ্রি থেকে 68 ডিগ্রি পূর্ব, 97 ডিগ্রি 25 মিনিট থেকে 68 ডিগ্রি 25 মিনিট। তো এখানে আমরা যদি দেখি এখানে রয়েছে আমাদের 97 ডিগ্রি আছে, 97 ডিগ্রি। আর আমাদের যদি 68 ডিগ্রি দেখি এই জায়গাটা হচ্ছে আমাদের 68 ডিগ্রি আছে, ঠিক আছে, 68 ডিগ্রি। এটা গেল আমাদের লংগিটিউড আর হচ্ছে ল্যাটিটিউড। তো আমাদের এটা মহান ভারতবর্ষ। তো আমি বললাম যে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক দেখলাম, যেটার মধ্যে বিস্তৃতি দেখলাম, বিস্তার দেখলাম, ঠিক আছে। এটা আমাদের কি রয়েছে ইন্দ্রা কল্ড, এটা রয়েছে আমাদের কন্যাকুমারী, এখানে আমাদের ইন্দ্রা পয়েন্ট বা শেষতম যদি আমরা দেখি লাইন, এখানে কি বললাম কিবিথু রয়েছে, আর এখানে কি রয়েছে গুহারমতি, কচ্ছের হ্রদ, তাই তো। নেক্সট দেখো কর্কট ক্রান্তি রেখা বা যেটাকে আমরা টপিক অফ ক্যান্সার বলবো। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি টপিক অফ ক্যান্সার ভারতের মাঝ বরাবর বিস্তার লাভ করেছে। এই লাইনটা আরেকটু নিচে হবে, ভারতে ঠিক মাঝ বরাবর বিস্তার লাভ করেছে, ঠিক আছে। এটা টপিক অফ ক্যান্সার। যদি আমরা দেখি এই টপিক অফ ক্যান্সার ভারতের মোট 8টা রাজ্যের উপর দিয়ে বিস্তার লাভ করেছে। কটা রাজ্যের উপর দিয়ে? 8টা রাজ্যের উপর দিয়ে। সেই 8টা রাজ্য কী কী যদি আমরা বলি,
গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টা রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে। তো দেখো 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা ভারতের প্রায় মধ্যবর্তী বলতে মাঝ বরাবর বিস্তার লাভ করেছে কিন্তু। যেমন কি কি রয়েছে আমাদের, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। কি বললাম, এই 8টা রাজ্যের উপর দিয়ে আমাদেরকে এই কর্কট ক্রান্তি রেখা বিস্তার লাভ কিন্তু করেছে। বোঝা গেল? তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়। এরপরে দেখো, যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে, এটা ডাব্লিউবিপির এক্সাম, তাই তো আমরা ডাব্লিউবিপি এক্সামের উপর টার্গেট রেখে করছি, তাই আমাদের পশ্চিমবঙ্গটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের মোট 5টি জেলার উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু বিস্তার লাভ করেছে। সেই 5টি জেলা কি কি আমাদের কিন্তু পরীক্ষায় দেখে যেতে হবে। এক হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই 5টা জেলার উপর দিয়ে কি গেছে আমাদের কর্কট ক্রান্তি রেখা কিন্তু বিস্তার লাভ করেছে। এবার দেখি কি রয়েছে কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত শহর, মানে কোন শহরের উপর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা বিস্তার লাভ করেছে। এটা হচ্ছে উদয়পুর, ত্রিপুরার মধ্যে রয়েছে। ওকে, নেক্সট দেখো কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত রাজধানী, মানে কর্কট ক্রান্তি রেখার কাছের রাজধানী কোনটা, রাঁচি। রাঁচি কার রাজ্যের রাজধানী, ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু রাজধানী। ওকে, নেক্সট দেখো কর্কট ক্রান্তি রেখার দূরবর্তী রাজধানী। এবার দেখো জয়পুর রয়েছে, জয়পুর কার রাজধানী, রাজস্থানের রাজধানী। অ্যাকচুয়ালি তোমরা যদি বলো যে অন্য কোনো রাজ্যের রাজধানী কেন হবে না, বা আমরা যদি দেখি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ কেন হবে না, না এটা হবে না, কারণ এই যে কর্কট ক্রান্তি রেখা যে যে রাজ্যের উপর দিয়ে যাচ্ছে সেই রাজ্যের রাজধানীর কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে দেখো মাহি নদী 2বার কর্কট ক্রান্তি রেখাকে অতিক্রম করেছে। আমরা জানি মাহি একটি পশ্চিম বাহিনী নদী, তাই তো মধ্যপ্রদেশ রাজ্য থেকে এটা বিস্তার লাভ করেছে। এরপরে দেখো কর্কট ক্রান্তি রেখা উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়া, আটলান্টিক ও ভারত মহাসাগরের উপর দিয়ে কিন্তু বয়ে গেছে। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, ভারতীয় প্রমাণ সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতীয় প্রমাণ সময়। দেখো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে আমরা কি বলি, ভারতের প্রমাণ সময় কিন্তু ধরা হয়। তো দেখো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা এলাহাবাদ, সোনারহাট এবং কোক নদের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে, যা ভারতীয় প্রমাণ দ্রাঘিমা। ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মেন টাইমস এর তুলনায় যদি আমরা দেখি 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে। এটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ লাইন। কি বললাম, এই যে দেখো আমরা যদি দেখি আমাদের এই পৃথিবীটা রয়েছে, তো পৃথিবীর মাঝ বরাবর যদি আমরা কেটে দেই, ঠিক আছে, এটা আমাদের পূর্ব দিক, এটা আমাদের পশ্চিম দিক, এটা আমাদের উত্তর দিক, আর এটা আমাদের দক্ষিণ দিক। তো দেখো এখানে আমাদের টাইম মেনটেন করার জন্য কিছু কাল্পনিক রেখা কিন্তু দেওয়া হয়েছে, কিছু কাল্পনিক রেখা কিন্তু টানা হয়েছে, ঠিক আছে, কিছু কাল্পনিক রেখা কিন্তু টানা হয়েছে। এই কাল্পনিক রেখাগুলোর মাধ্যমে আমাদের এই সময় সব কিছু কিন্তু মাপা হয়। বোঝা গেল? এবার দেখো এই যে পূর্ব দিকে গেলে যে কোনো সময় প্লাস হবে এবং পশ্চিম দিকে গেলে যে কোনো সময়ে আমরা মাইনাস করব। তো এই যে গ্রিনিচ উইজ মেন টাইম যেটা রয়েছে, মূল মধ্যরেখার মান আমরা জানি 0 ডিগ্রি। এই মূল মধ্যরেখায় কিন্তু রয়েছে, এর উপরে রয়েছে। তো এই দিকে যে রয়েছে যে মূল মধ্যরেখার যে জায়গাটা, সেটা হচ্ছে গ্রিনিচ মেন টাইম ধরা হয়। এবং আমরা ভারতবর্ষের মধ্যে রয়েছে যে আমাদের ভারতবর্ষের যে প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম রয়েছে, সেটার সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে। তো আমরা 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে রয়েছি। তো ভারতের মোট 5টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু বিস্তার লাভ করেছে, যেমন হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। এই 5টা রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু কি হয়েছে, ধরো এই জায়গার মধ্যে রয়েছে, এই জায়গার মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু ধরা হয়েছে। বোঝা গেল? চলো নেক্সট, ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
এবার ভারতবর্ষের সম্পর্কে আমরা পড়ছি, তো ভারতবর্ষের যেহেতু ভৌগোলিক পরিচিতি, ভারতবর্ষের এভরিথিং আমরা কিন্তু জানবো। তার আগে কিছু কথা বলে রাখি, আমাদের কিন্তু এসএসসি জিডিকে টার্গেট রেখে কার্গিল ব্যাচ কিন্তু অলরেডি চলছে, কার্গিল ব্যাচ অলরেডি চলছে। তোমরা যদি সেই কার্গিল ব্যাচটি পারচেস করতে চাও, ঠিক আছে, অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে। নাম্বারটি কি 9547511660, এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। এবং আমাদের এটি 8 মাসের কোর্স চলছে, ঠিক আছে, এবং এর প্রাইস হবে 599 টাকা অনলি, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে। তো তোমরা কার্গিল ব্যাচ কিন্তু অবশ্যই তোমরা পারচেস করতে পারো, মানে 2026কে টার্গেট রেখে যে আমাদের এসএসসি ক্লাস চলছে সেটার উপর, ঠিক আছে। এছাড়াও আমি বলবো তোমাদের, তোমরা যারা রেগুলারলি ক্লাস দেখছো, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, বাংলা ডিফেন্স একাডেমি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা আমাদের জয়েনিং হতে পারো। এছাড়াও 5 পাঠশালা নামে আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমরা যুক্ত হবে এবং সেখানে গিয়ে তোমরা ফ্রি কিন্তু মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে। তো এগুলো অবশ্যই তোমরা করে নেবে। তো ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো দেখে নেই কী রয়েছে। আয়তনে বৃহত্তম ভারতীয় রাজ্য, ভারতের বৃহত্তম রাজ্য আমরা সকলেই জানি রাজস্থান আমাদের সবথেকে বড় রাজ্য। রাজস্থানের রাজধানী কি? জয়পুর, তাই না? জয়পুরকে আমরা কী বলি? পিঙ্ক সিটি বলি। এরপরে দেখো, আয়তনে ক্ষুদ্রতম ভারতীয় রাজ্য গোয়া। গোয়াকে যদি দখল করে রেখেছে কে? পর্তুগিজরা গোয়াকে দখল করে রেখেছিল, এবং ভারত স্বাধীনতা হওয়ার পরেও কিন্তু আমরা যদি দেখি 1961 সালে কিন্তু গোয়া ভারতের দখলে আসে পর্তুগিজদের তাড়িয়ে দিয়ে, ঠিক আছে। এরপরে দেখো, আয়তনে সর্বাধিক ভারতীয় বনাঞ্চল যুক্ত রাজ্য কি হবে? মধ্যপ্রদেশ 87%, ঠিক আছে। কি বললাম? আয়তনে ভারতের সর্বাধিক বনাঞ্চলযুক্ত রাজ্য যদি আমরা বলি মধ্যপ্রদেশ, যদি শতকরা হিসেবে বলে তাহলে কিন্তু হয়ে যাবে মিজোরাম, ঠিক আছে। ওভারঅল যদি আমরা ধরি তাহলে মধ্যপ্রদেশ হয়ে যাবে। নেক্সট দেখো, আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 2011 সালের অনুসারে, কিন্তু বর্তমানে যদি আমরা বলি লাদাখ কিন্তু আমাদের সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাবে। যদিও আমাদের এই যে এটা লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে, 2021 সালে সেন্সাস হওয়ার কথা ছিল, মানে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু এটা করোনা মহামারীর জন্য পোস্টপোন হয়ে গেছে। এটা 2027 নাগাদ জনগণনা হওয়ার কথা রয়েছে, দেখা যাক এখন কি হয়, ঠিক আছে। এরপরে দেখো কি রয়েছে, আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, এটাও কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী এখনও যদি আমরা দেখি তো লাক্ষাদ্বীপই হবে। লাক্ষাদ্বীপ কোন সাগরে রয়েছে আমরা যদি দেখি? আরব সাগরে রয়েছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে। এরপরে দেখো, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, প্রায় 25 কোটির মতো মানুষ, আর এখানে 75টি কিন্তু জেলা রয়েছে, সবথেকে বেশি জেলা রয়েছে আমাদের এই উত্তরপ্রদেশে। নেক্সট দেখো, ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য সিকিম, সবথেকে কম সংখ্যক জনগণ রয়েছে সিকিম রাজ্যের মধ্যে। এবং সিকিম যদি আমরা দেখি 1975 সালে কিন্তু ভারতের সঙ্গে আমাদের কি বলবো 1975 সালে কিন্তু ভারতের সঙ্গে এই সিকিম রাজ্য কিন্তু কি বলবো এটাকে এসেছিল, ঠিক আছে, আমাদের রাজ্য হিসেবে হয়েছিল 1975 সালে ইন্দিরা গান্ধীর সময়। সর্বাধিক জনসংখ্যক রাজ্যের সীমানা স্পর্শকারী অঙ্গরাজ্য হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, 8টা রাজ্যের সঙ্গে স্পর্শ করেছে, এবং সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের আসাম, বা দ্বিতীয় পজিশন যেটাকে আমরা বলবো 7টি রাজ্যের সঙ্গে তার সীমানা স্পর্শ হয়েছে। এবার দেখো, ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার, ঠিক আছে, 1102 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর সেকেন্ড পজিশনে রয়েছে আমরা পশ্চিমবঙ্গ, 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। এরপরে দেখো কি রয়েছে, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কি? অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে, সর্বনিম্ন বলছে। এরপরে দেখো, ভারতের সর্বোচ্চ শিক্ষার হার বিশিষ্ট রাজ্য হচ্ছে কেরল, সাক্ষরতা হচ্ছে 93.91%, যদিও এটা এখন রেকর্ড ভেঙে ফেলেছে হচ্ছে মিজোরাম কিন্তু এখন আমাদের শিক্ষিত হার কিন্তু সবথেকে বেশি। ভারতের সর্বোচ্চ মহিলা শিক্ষার হার বিশিষ্ট রাজ্য হচ্ছে কেরল, যদিও এটাকেও ছাপিয়ে গেছে হচ্ছে মিজোরাম, 91.98%। এরপরে দেখো, ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, আমরা সকলেই জানি ভারতের রাজধানী দিল্লি, জনঘনত্ব 11,297 জন প্রতি বর্গ কিলোমিটারে। এরপরে দেখো, ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল
সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের বৃহত্তম জেলা কচ্ছ, যেটা গুজরাটের মধ্যে রয়েছে। কচ্ছ কথার অর্থ হচ্ছে জলাভূমি। এরপরে দেখো ভারতের ক্ষুদ্রতম জেলা মাহে, পুদুচেরির মধ্যে রয়েছে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। এরপরে দেখো ভারতের সর্বাধিক জনবহুল জেলা ঠানে, কোথায় রয়েছে? মহারাষ্ট্রের মধ্যে। এরপরে দেখো ভারতের সর্বনিম্ন জনবিরল জেলা যদি আমরা দেখি, দিবাং উপত্যকা কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্যে কিন্তু রয়েছে। তো অরুণাচল প্রদেশ রাজ্যের পূর্ব নাম কিন্তু আমরা যদি দেখি নেফার, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ওকে, নেক্সট দেখো ভারতের সর্বাধিক জেলাযুক্ত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। বর্তমানে 75টি জেলা রয়েছে, কিছুক্ষণ আগেও বললাম। আর ভারতের সর্বনিম্ন জেলাযুক্ত রাজ্য হচ্ছে গোয়া, মাত্র 3টে জেলা রয়েছে গোয়ার মধ্যে। আর সেকেন্ড পজিশনে রয়েছে মানে সর্বনিম্ন দিক দিয়ে সিকিম, 4টা জেলা রয়েছে। ওকে, এবার যদি আমরা দেখি ভারতীয় ভূখণ্ডের আঞ্চলিক বিভাজন। দেখো ভারতবর্ষ 1947 সালে পৃথক হওয়ার পর ভারতবর্ষের রাজ্যগুলোকে কীভাবে আমরা পৃথকীকরণ বা বিভাজন করব সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল, ঠিক আছে। এবার দেখো 1947 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে পাকিস্তান, আর একটা হচ্ছে আমরা যদি দেখি এটা পূর্ব পাকিস্তান। তো পাকিস্তান একটাই সেই সময় ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান, এবং এটা আমাদের কি ছিল? মহান ভারতবর্ষ। তো এই ভারতবর্ষ যে কীভাবে বিভাজন হবে, কীভাবে রাজ্যগুলোকে বিভাজন করা হবে সেটা নিয়ে কিছু দ্বন্দ্ব কিন্তু দেখা দেয়। তো এই দ্বন্দ্বের ফলে আমরা দেখব যে ভারতবর্ষ ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়। 14টা হবে আমাদের ভাষার ভিত্তিতে রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত কিন্তু অঞ্চল রূপে গঠিত হবে। তো দেখে নেই, আমরা বিস্তারিতভাবে জেনে নেই কী রয়েছে। 1948 সালে ডক্টর এস.কে. ধরের নেতৃত্বে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যায় কিনা তার সমীক্ষার জন্য প্রথম কমিটি কিন্তু গঠন করা হয়। এরপরে দেখো 1953 সালের 1 অক্টোবর অন্ধ্র রাজ্যটি সেই সময় গঠিত হয়। কারণ শ্রী রামালু যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশ রাজ্য ভাষার ভিত্তিতে গঠন হওয়ার জন্য তিনি এই আন্দোলন করেছিল এবং 56 দিন অনশন থাকার পর তিনি কিন্তু পরলোক গমন করেছিলেন বা মারা গিয়েছিলেন। এবং তাকে কিন্তু মানে সেই অন্ধ্রপ্রদেশ রাজ্যটাকে কিন্তু কী করা হয়? ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কিন্তু গঠন করা হয়। এরপর দেখো 1953 সালের 22শে ডিসেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় এবং সভাপতি কে হয়? ফজল আলী, যে কিনা সুপ্রিম কোর্টের সেই সময় প্রধান বিচারপতি কিন্তু তিনি ছিলেন। এরপরে দেখো 1556 সালে 1 নভেম্বর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ কিন্তু গঠিত হয়। নেক্সট দেখো 1956 সালের 1 নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য গঠনে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু গঠিত হয়। এটা কিন্তু আমি বলছিলাম তোমাদের, ঠিক আছে। এরপরে দেখো 1957 সালের নেফা, যার পুরো নাম হচ্ছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, কিছুক্ষণ আগেও বললাম, নাগাল্যান্ড এবং নাগাল্যান্ডকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেয়। নেফা এবং নাগাল্যান্ড এটা দুটোই হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেয়। পরবর্তীকালে নেফা হচ্ছে অরুণাচল প্রদেশ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। এবার দেখো 1971 সালে নেফার নাম পরিবর্তন করে রাখা হয় অরুণাচল প্রদেশ। এবার দেখো 1966 সালে পাঞ্জাব ভেঙে মানে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা দুটি রাজ্যে বিভক্ত হয়, যেটা হচ্ছে শাহ কমিশনের সুপারিশের ভিত্তিতে। কার কমিশনের? শাহ কমিশনের সুপারিশের গঠিত হয় কিন্তু। এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের আসতে পারে যে পাঞ্জাব কত সালে দ্বিখণ্ডিত হলো বা দুই ভাগে বিভক্ত হলো। একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে হরিয়ানা, ঠিক আছে, এবং কোন কমিশন ফলে। এবার দেখো 1969 সালে মাদ্রাজ রাজ্যের নাম হয় তামিলনাড়ু। আমরা এর আগে যখন ইংরেজরা ভারতবর্ষে রাজত্ব করেছিল তখন আমরা দেখেছিলাম যে মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল, কিন্তু কী ছিল? বোম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি আর বাংলা প্রেসিডেন্সি, তাই তো। তো এই 3টে প্রেসিডেন্সি ছিল। তো মাদ্রাজের নাম কিন্তু পরিবর্তন হয়, পরবর্তীকালে তামিলনাড়ু কিন্তু হয়, যেটা 1969 সালে। এরপরে দেখো 1973 সালে মহীশূরের নাম রাখা হয় কিন্তু কর্ণাটক। এই যে কর্ণাটক রাজ্য, যার রাজধানী ব্যাঙ্গালোর, ঠিক আছে, এখানে কিন্তু। এরপরে দেখো 1975 সালে সিকিম অঙ্গরাজ্য রূপে ভারতের সঙ্গে যুক্ত হয়, কিছুক্ষণ আগেও যেটা বললাম, ঠিক আছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু এটা করেছিলেন। এরপরে দেখো 2000 সালে 1 নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠন করা হয়। 2000 সালেরই সেম 7 নভেম্বর উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাঞ্চল, বর্তমানের নাম হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে পরিণত হয়। এরপরে দেখো 2000 সালের 15 নভেম্বর বিহার ভেঙে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের গঠিত হয়। তো দেখো 2000 সালে 3টা নতুন রাজ্যের উদ্ভব হবে। একটা হচ্ছে কি বললাম, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়,
তারপর হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড, এই তিনটে রাজ্যে কিন্তু কী হয়েছিল, সৃষ্টি হয়েছিল 2000 সালে। এরপরে আমরা দেখব ভারতের আন্তর্জাতিক সীমানা। ভারতের আন্তর্জাতিক সীমানা, এটা ভারতবর্ষ রয়েছে, তার যে এই যে সীমানাটা রয়েছে এটাকে আমরা কি বলবো, আন্তর্জাতিক সীমানাও কিন্তু বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, আন্তর্জাতিক সীমানা। তো দেখো কোন কোন দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমারেখা রয়েছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে, বোঝা গেল? তো দেখো কি রয়েছে, প্রথমে হচ্ছে র্যাডক্লিফ লাইন, এটা হবে র্যাডক্লিফ। ঠিক আছে, র্যাডক্লিফ লাইন যদি আমরা দেখি, পূর্ব পাঞ্জাব, যেটাকে ভারতবর্ষের পূর্ব পাঞ্জাব প্লাস পাকিস্তান রাজ্যের মধ্যে, দেশের মধ্যে ওয়াঘা বর্ডার পাঞ্জাব এবং পাকিস্তান, পাঞ্জাব বলতে ভারতের মধ্যে রয়েছে পাঞ্জাব। এরপরে দেখো লাইন অফ কন্ট্রোল, যেটাকে এলওসি বলবো, জম্মু কাশ্মীর এবং পাকিস্তান। এরপরে দেখো ডুরাল লাইন, প্রত্যেকটাই আমাদের ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। আফগানিস্তান এবং ভারত ডুরাল লাইন। ম্যাকমোহন লাইন কি রয়েছে, ভারত ও চীন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটাকে আমরা এলএসি বলবো, ভারত এবং চীন। এই যে চীন এটাকে দখল করে নিয়েছে 1962 সালে, 1962 সালে চীন দখল করে নিয়েছে, যেটাকে আমরা আকসাই চীন বলবো। ঠিক আছে, যেটাকে আমরা এলএসি বলবো। এরপরে দেখো স্যার ক্রিক লাইন কি রয়েছে, স্যার ক্রিক লাইন গুজরাট এবং পাকিস্তান রাজ্যের মধ্যে রয়েছে স্যার ক্রিক লাইন। এটা কিন্তু ভারতবর্ষ এবং পাকিস্তান আমরা বলতে পারি 3 বিঘা করিডোর। ভারত এবং বাংলাদেশ, যেটা কুচবিহার জেলার মেকলিগঞ্জের কুচুলিবাড়িতে অবস্থিত, এই জায়গাটার মধ্যে আমরা যদি দেখি, এই জায়গাটার মধ্যে এই লাইনটা রয়েছে। ঠিক আছে, যেটাকে বলা হয় 3 বিঘা করিডোর। এবার দেখো পাটকি লাইন, অরুণাচল প্রদেশ ও মায়ানমার দেশের মধ্যে রয়েছে। এরপরে দেখো 37তম প্যারালাল ভারত এবং মায়ানমারের মধ্যে রয়েছে। পক প্রণালী রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, এই জায়গার মধ্যে পক প্রণালী কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট, অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা। ওকে, এটা তো আমরা ভারতবর্ষ সম্পর্কে শুনলাম। এবার পৃথিবীর যে বিভিন্ন দেশের সঙ্গে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যে সীমারেখা রয়েছে, যেটা গুরুত্বপূর্ণ সীমারেখা, সেগুলো কিন্তু আমরা জেনে নিব। তো চলো দেখে নিই কী রয়েছে। জিব্রাল্টার প্রণালী রয়েছে ইউরোপ এবং আফ্রিকা রাজ্যের মধ্যে, জিব্রাল্টার প্রণালী এই জায়গার মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার দেখো ইংলিশ চ্যানেল রয়েছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। ম্যানারহেম রেখা যদি দেখি রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে রয়েছে। 49তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে রয়েছে। লাইন অফ ডিমার্কেশন পর্তুগাল এবং স্পেনের মধ্যে রয়েছে। মালাক্কা প্রণালী যদি দেখি মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে রয়েছে। ম্যাগিনট লাইন জার্মানি এবং ফ্রান্সের মধ্যে রয়েছে। হিডেনবার্গ লাইন জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে রয়েছে। 16তম প্যারালাল নামিবিয়া এবং অ্যাঙ্গোলিয়ার মধ্যে রয়েছে। লোহিত সাগর যদি আমরা দেখি এশিয়া এবং আফ্রিকা, এই দুটো কি বলবো মহাদেশের মধ্যে কিন্তু রয়েছে, বোঝা গেল? তো এগুলো আমাদের প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এরপরে দেখো ভারতের গুরুত্বপূর্ণ চ্যানেল, ভারতের গুরুত্বপূর্ণ চ্যানেল। তো চ্যানেল আমাদের কোথায় রয়েছে, আরব সাগরে, আর রয়েছে আমাদের কি বঙ্গোপসাগরে। ঠিক আছে, এই চ্যানেলগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে। দেখো 10 ডিগ্রি চ্যানেল বারবার পরীক্ষায় আসে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। আমরা যদি দেখি 10 ডিগ্রি চ্যানেল এই জায়গার মধ্যে আন্দামান নিকোবর এবং আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে। এরপরে দেখো ডানকান প্যাসেজ, তার উপরেই রয়েছে ডানকান প্যাসেজ। ঠিক আছে, গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানকে কি করেছে, পৃথক করেছে, উপরেরটাই। ওকে, 9 ডিগ্রি চ্যানেল দেখো লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। এরপরে দেখো 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করেছে। এরপরে দেখো গ্রেট চ্যানেল আন্দামান নিকোবর এবং জাভা ও সুমাত্রাকে পৃথক করেছে, পূর্ব দিকে রয়েছে এটা। গলফ অফ মান্নার ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। অ্যাডাম ব্রিজ ভারত এবং শ্রীলঙ্কাকে কিন্তু পৃথক করেছে। তো দেখো ভারতের গুরুত্বপূর্ণ চ্যানেল সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে বললাম। অবশ্যই তোমরা এগুলোকে কি করবে, খাতার মধ্যে লিখে নেবে। ঠিক আছে, তো দেখো ভারতের ভৌগোলিক পরিচিতি সম্পর্কে কনসেপচুয়াল ক্লাস তোমাদের দিলাম। এখন যেটা দিব সেটা কি, সেটা হচ্ছে এই ক্লাস থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে, যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। তো দেখো কি রয়েছে, প্রথম প্রশ্ন, কোন রাজ্যের অরণ্যের পরিমাণ সবথেকে বেশি? কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবথেকে বেশি? ক্লাসে আমরা করলাম মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, রাজস্থান। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, মধ্যপ্রদেশ। যদি আমরা দেখি সবথেকে বেশি কি রয়েছে, অরণ্য রয়েছে, বন রয়েছে। কিন্তু আমরা যদি দেখি পার্সেন্টেজ হিসেবে বা শতকরা হিসেবে কিছুক্ষণ আগে বললাম, তাহলে হয়ে যাবে মিজোরাম। নেক্সট দেখো
নিচের মধ্যে কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার ভারতের ঠিক মাঝ বরাবর গেছে। তো কোন রাজ্যের কি বলছে কোন জেলার উপর দিয়ে গেছে? নদিয়া, কুচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদহ। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, নদিয়া জেলার উপর দিয়ে গেছে। পশ্চিমবঙ্গের জেলার উপর দিয়ে যদি আমরা দেখি, নদিয়ার উপর দিয়ে কিন্তু গেছে। আবার যদি বলি পশ্চিমবঙ্গে কোন কোন জেলার উপর দিয়ে গেছে, তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই 5টা জেলার উপর দিয়ে কিন্তু আমাদের এই কর্কট ক্রান্তিক রেখা প্রবাহিত হয়েছে। এরপরে দেখো কি রয়েছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। কী হবে? রাজস্থান রাজ্য কিন্তু আমাদের সবথেকে বড় রাজ্য। রাজস্থানের রাজধানীও বলছিলাম জয়পুর, ঠিক আছে। এরপরে দেখো কি রয়েছে, গ্রেট আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে। গ্রেট আন্দামান এবং পৃথক আন্দামানকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশন নম্বর ডি, ডানকান প্যাসেজ। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, জুয়েল এস্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? জুয়েল এস্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর। তো অপশন নাম্বার অ্যাকচুয়ালি এটা ডি হবে, তাই তো? অপশন নাম্বার ডি হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এটা কি হবে? ডি নাম্বার হবে, মণিপুর। মণিপুর রাজ্যটিকে কি বলা হয়? জুয়েল এস্টেট অফ ইন্ডিয়া। বোঝা গেল? আর মণিপুরে আমাদের বিখ্যাত একটি হ্রদ রয়েছে, ঠিক আছে, লোকটাক হ্রদ। এটি পূর্ব ভারতের যদি আমরা দেখি সবথেকে বড় হ্রদ, এবং এই হ্রদের আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে এটা কি, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটি কিন্তু ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে। এখানে একটি ন্যাশনাল পার্ক রয়েছে, সেই ন্যাশনাল পার্কটির নাম হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক রয়েছে এই মণিপুর এর মধ্যে। যে লোকটাক হ্রদ রয়েছে সেটার, আর লোকটাক হচ্ছে আমাদের কি স্বাদু জলের কিন্তু হ্রদ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হার্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? হার্ট অফ ইন্ডিয়া, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। হার্ট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন নম্বর এ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, মধ্যপ্রদেশকে হার্ট অফ ইন্ডিয়া কিন্তু বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেনি? কি বলছে? করেনি, হ্যাঁ, ইয়েস। কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কি বলছে? অতিক্রম করেনি। মিজোরাম, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট। তো আমাদের এখানে অপশন নম্বর বি কিন্তু সঠিক অ্যান্সার হবে, উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের এই কর্কট ক্রান্তি রেখা বিস্তার লাভ করেনি। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্যটি হলো? কিছুক্ষণ আগেও ক্লাসে করিয়েছি, গুজরাট, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তো ভাষার ভিত্তিতে প্রথম রাজ্যটি কি? অপশন নম্বর ডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি, তাই তো। নেক্সট দেখো কি বলছে, মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্যটি গঠিত হয়? মধ্যপ্রদেশ ভেঙে অপশনগুলো দেখে নেই, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়। তো মধ্যপ্রদেশ ভেঙে কী হয়েছিল? অপশন নম্বর ডি কী হবে? ছত্তিশগড়। আর আমরা দেখেছিলাম তেলেঙ্গানা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভেঙে 2014 সালে, তাই তো। 2014 সালে যদি আমরা দেখি, অন্ধ্রপ্রদেশ ভেঙে হচ্ছে তেলেঙ্গানা, আর ঝাড়খণ্ড হয়েছিল বিহার ভেঙে, তাই তো। বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছিল 2000 সালে, আর উত্তরাখণ্ড হচ্ছে উত্তরপ্রদেশ ভেঙে এটা 2000 সালে, আর ছত্তিশগড় হচ্ছে আমরা যদি দেখি মধ্যপ্রদেশ ভেঙে, তাই তো। ছত্তিশগড় এখান থেকে যদি আমরা দেখি মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে কিন্তু হয়েছিল। ওকে, নেক্সট দেখো, নিচের শব্দগুলির মধ্যে 3টিতে কিছু মিল আছে, একটি আলাদা, কোনটি আলাদা? তো এখানে আমাদের দেখতে হবে কোনটি আলাদা। রাঁচি, ব্যাঙ্গালোর, নাগপুর, ভোপাল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশন নম্বর সি, নাগপুর। দেখো, নাগপুর হচ্ছে একটা শহর, আর আমরা যদি দেখি এগুলো রাঁচি হচ্ছে রাজধানী, ব্যাঙ্গালোর হচ্ছে রাজধানী, ভোপাল হচ্ছে রাজধানী। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী, কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরও, আর হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। তো দেখো, এই ছিল আজকে আমাদের ভারতের ভৌগোলিক পরিবেশ থেকে বা পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস তার সঙ্গে কনসেপচুয়াল ক্লাস কিন্তু তোমাদের করালাম। ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেই। তার সঙ্গে তোমরা চ্যানেলটিকে যারা এখনও ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে আমাদের কি নেক্সট ভিডিওতে।